आज 9 नवंबर है। राम मंदिर के निर्माण का फैसला सुप्रीम कोर्ट ने दे दिया है। प्रभु आ रहे हैं और 22 जनवरी को आदरणीय प्रधानमंत्री जी के ही कर कमलों से प्रभु अपने भव्य मंदिर में विराजमान हो रहे हैं। भाइयों बहनों, 500 वर्षों का इंतजार समाप्त होने जा रहा है। राम सब जगह हैं, राम सबके। 9 নভেম্বর 2019 ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইউটিউব লাইভে এসে জানালেন যে সুপ্রিম কোর্টে এত বছর ধরে চলতে থাকা অযোধ্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট ভারতীয় গভর্নমেন্টকে রাম মন্দির তৈরি পারমিশন দিয়েছে। সুপ্রিম কোর্টের ইতিহাসে সবথেকে বেশি সময় ধরে চলা কেসগুলির মধ্যে অন্যতম হলো অযোধ্যা ডিসপুট, যার হিয়ারিং চলেছিল 6 অগস্ট 2019 থেকে 16 অক্টোবর 2019 পর্যন্ত এবং যার ফাইনাল ডিসিশন দেওয়া হয় 9 নভেম্বর 2019-এ। যার শেষ পরিণতি হিসাবে 22 জানুয়ারি 2024 সালে অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। প্রায় 40 দিন ধরে কোর্টে কেসের হিয়ারিংটা চলল। অনেক বেশি সময়, তাই না? কিন্তু আমি যদি বলি ঘটনাটার সূত্রপাত আজ থেকে প্রায় 500 বছর আগে 1528 সালে, তবে এই ঘটনাটা আমরা কোথা থেকে শুরু করব? 1528 যখন বাবরি মসজিদ তৈরি হয়েছিল, নাকি 1949 যখন রাম মূর্তি রাখা হয়েছিল, নাকি 1992 যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল? আসুন জানা যাক। অযোধ্যা ডিসপুট ইজ এ হিস্টোরিক্যাল, পলিটিক্যাল অ্যান্ড সোশিও রিলিজিয়াস ডিবেট ইন ইন্ডিয়া, যেটার প্রধান উৎস ছিল উত্তরপ্রদেশের অযোধ্যা নগরের একটি প্লট। অযোধ্যা হলো হিন্দুদের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলির মধ্যে অন্যতম, কারণ সেখানে ভগবান রাম 10 জানুয়ারি 5114 বিসিতে দুপুর 12টা থেকে 1টার মধ্যে জন্মগ্রহণ করেন, যা হিন্দুদের মতে চৈত্র মাসের শুক্লপক্ষতে, এবং ভগবান রামকে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রূপে গণ্য করা হয়। এই অযোধ্যা বিতর্কের শুরু হয়েছিল যখন হিন্দুরা অভিযোগ করেছিল যে বাবরি মসজিদ ভগবান রামকে উৎসর্গ করা একটি মন্দিরকে ধ্বংস করে তৈরি করা হয়েছিল, কিন্তু ইসলামরা এতে একমত ছিল না। এটি শুধু পারস্পরিক বিরোধী ব্যাপারই ছিল না, যতক্ষণ না পর্যন্ত 1949 সালে 22 ডিসেম্বর অখিল ভারতীয় রামায়ণ মহাসভা ওরফে ABRM 9 দিন ধরে রামচরিত মানসের একটি পাঠ সম্পূর্ণ করে এবং কর্মীরা মসজিদে ঢুকে রাম ও সীতার একটি মূর্তি স্থাপন করে। তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মূর্তিটিকে স্বর্ণ নির্দেশ দিয়েছিল ঠিকই, কিন্তু সেই স্থানে মানুষেরা এই কথায় রাজি হয়নি। যেহেতু এটি দুই সম্প্রদায়ের মধ্যে একটি কমিউনাল রাইটের সৃষ্টি করতে পারে, তাই সরকার সেই স্থানটিকে পুরোপুরি লকডাউন হিসেবে ঘোষণা করে দেয়। ABRM এবং সুন্নি ওয়াকফ বোর্ড দুজনেই সেই স্থানে তাদের অধিকারের জন্য কোর্টে কেস ফাইল করে। আইনিভাবে যুদ্ধ শুরু হয়েছিল 1950 সালে, যখন গোপাল সিং ভিসারাদ একটি পিটিশন ফাইল করে যে তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। 1559 সালে নির্ময়ী আখাড়া আরও একটি কমপ্লেন ফাইল করে এবং দাবি অনুযায়ী জানানো হয় যে বিতর্কিত স্থানটি যেন তাদের ক্ষমতায় আসে। সময়ের পর সময় গড়িয়ে যায় এবং কোর্টে এই ঘটনাটির মামলা ক্রমশ পিছোতে থাকে। ঘটনাটি একটি অন্যদিকে মোড় নেয় 6 ডিসেম্বর 1992 সালে, যখন বাবরি মসজিদ ধ্বংস হয়, তখন সারা শহর জুড়ে রাষ্ট্রপতি শাসন শুরু হয় এবং 19 জনের বিরুদ্ধে কেস ফাইল করা হয়। কিছু সময় পর একটি নতুন আইন সংকলন করা হয় এবং এলাকাটি ভারত সরকারের অধীনে আসে। নতুন আইন অনুযায়ী দরখাস্তগুলিকে আলাদা করে রাখা হয় এবং হিন্দুদেরকে উপাসনা করার অনুমতি দেওয়া হয়। এর ফলে মুসলিম এবং নির্মোহী আখাড়া হতাশ হয়েছিল এবং তারা নতুন আইনটিকে চ্যালেঞ্জ করেছিল। 1995 সালে লখনৌ বোর্ডের সামনে মোট 4টি দরখাস্ত ছিল। মুসলিমদের দিক দিয়ে ওয়াকফ বোর্ড, হিন্দুদের 3টি অর্থাৎ গোপাল সিং বিশারদ 1950, নির্মোহী আখাড়া 1959, দেওয়ানি নন্দন আগরওয়াল 1989। 2003 সালে এলাহাবাদ হাইকোর্ট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে অযোধ্যার ওই স্থানে পাঠায় এবং খোঁজ নিতে বলে যে সেই স্থানে আগে মসজিদ ছিল না মন্দির ছিল বা অন্য কিছু ছিল, তার তথ্য সম্পূর্ণরূপে এলাহাবাদ হাইকোর্টে জমা দিতে। ASI রিপোর্ট অনুসারে একটি নর্দার্ন স্টাইল টেম্পল বাবরি মসজিদ ধ্বংসাবশেষের নিচে পাওয়া গেছিল। 30 সেপ্টেম্বর 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট ঘোষণা করে যে ওই স্থানটি ভগবান রাম, নির্মোহী আখাড়া এবং মুসলমানদের মধ্যে সমান ভাগে বিভক্ত করা হবে এবং প্রত্যেকে ওই স্থানের 1/3 অংশ করে পাবে। কিন্তু দলের কেউই এই সিদ্ধান্তে রাজি হয়নি। 3 বিচারকের মধ্যে কেউই রাজি হয়নি যে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল,
কিন্তু তারা এটাই সম্মতি জানিয়েছিলেন যে মসজিদের পূর্বে সেখানে সত্যি একটি মন্দিরের কাঠামো ছিল। তারপর কেসটি সুপ্রিম কোর্টে ওঠে এবং সুপ্রিম কোর্ট 6 অগস্ট 2019 থেকে 16 অক্টোবর 2019 পর্যন্ত এই মামলার চূড়ান্ত শুনানি ঘোষণা করে। 9 নভেম্বর 2019, যেই দিনটি লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। গোটা উত্তরপ্রদেশ সুরক্ষার অধীনে এসেছিল এবং সেকশন 144 অফ সিআরপিসি ভারতের নানা শহরে জারি করা হয়েছিল। চিফ জাস্টিস রঞ্জন গগৈ এবং 4 জন আরও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, আব্দুল নাজির, অশোক ভূষণ, শরদ অরবিন্দ বোবদে এদের নেতৃত্বে শুনানি দেওয়া হয়। শুনানি অনুযায়ী অযোধ্যা সংক্রান্ত জমিটিকে রাম মন্দির তৈরির জন্য পারমিশন দেওয়া হয় থ্রু এ গভর্নমেন্ট ট্রাস্টি। একটি অল্টারনেটিভ 5 একর জমি অযোধ্যাতে মসজিদ বানানোর জন্য দেওয়া হয়। কোর্ট আগের সমস্ত দরখাস্তগুলি বাতিল করে। এটি ভারতের ইতিহাসে সেকেন্ড লংগেস্ট হিয়ারিং কেস, যা প্রায় 40 দিন ধরে চলেছিল। প্রথমে রয়েছে কেশবানন্দ ভারতী কেস 1973, যা 68 দিন ধরে চলেছিল। 5 জন জজ দ্বারা ঘোষিত এই কেসটি সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথম কেস, যেটা 1950 সালে সুপ্রিম কোর্ট তৈরি হওয়ার পর প্রথমবারের জন্য শনিবার রায় দেয়। ভগবান রামকে একটি অস্থায়ী তাঁবুতে রাখার সময় প্রতিটি হিন্দুর ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছিল। অবশেষে 28 বছর পর রামলালা তার সঠিক জায়গায় ফিরে আসেন। 5 অগস্ট ভূমি পূজার উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ইউপিএর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরও 175 জন উপস্থিত ছিলেন। ভূমি পূজার আগে 3 দিনব্যাপী একটি অনুষ্ঠান পালন করা হয়, যেখানে নরেন্দ্র মোদী মন্দিরের দেওয়ালে 40 কেজির উপর ইট প্রতিস্থাপন করেন। এই ইটগুলি ছিল নরেন্দ্র মোদীর ফাউন্ডেশন স্টোন। পুজোর দিন ভারত জুড়ে সমস্ত পবিত্র জায়গা থেকে জল ও পবিত্র মাটি সংগ্রহ করা হয়, যেমন প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতী ত্রিবেণী সঙ্গম এবং অলকাভেরিতে তার উৎসস্থল কাবেরী নদী ও আসামের কামাখ্যা মন্দির। মন্দির আশীর্বাদ করার জন্য দেশ জুড়ে বিভিন্ন হিন্দু মন্দির, জৈন মন্দির, গুরুদ্বারের পাশাপাশি চারধাম থেকেও পবিত্র মাটি পাঠানো হয়। রাম মন্দিরের মূল নকশাটি 1988 সালে আহমেদাবাদের সোমপুরা নামক একটি পরিবার দ্বারা তৈরি করা হয়েছিল। এরা 15 প্রজন্ম ধরে প্রায় 100টিরও বেশি মন্দিরের নকশা এঁকেছে। মন্দিরটি 380 ফুট লম্বা, 250 ফুট চওড়া এবং 161 ফুট উঁচু, যেটি সম্পন্ন হলে পৃথিবীর 3য় বৃহত্তম মন্দির হিসেবে পরিচিতি পাবে। মন্দিরটি মোট 66টি কলম থাকবে। শিবের অবতার, 10টি দশম অবতার, 64টি চৌষা যোগিনী এবং দেবী সরস্বতীর 12টি অবতার অন্তর্ভুক্ত করার জন্য প্রতিটি কলমে 16টি মূর্তি থাকবে এবং ভগবান বিষ্ণুকে উৎসর্গ করার জন্য মন্দিরটি শাস্ত্র অনুসারে অষ্টভুজাকার হবে। এলএনটি ইন্ডিয়া বিনা খরচে মন্দিরের নকশা তৈরির জন্য প্রস্তাব দেয় এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের পুরো কনস্ট্রাকশনটি তাদের হ্যান্ডওভার করে। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, বোম্বে, গুয়াহাটি এবং মাদ্রাজ আইআইটি ভূমি পরীক্ষা এবং স্থাপত্য নির্মাণে সাহায্য করে। রাজস্থানের বান্সি থেকে 6 লক্ষ ঘনফুট বেলে পাথর দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এই নির্মাণ কাজে কোনো রকম লোহা বা ইস্পাতের ব্যবহার করা হয়নি। ফিউজিংয়ের জন্য 10,000 তামার প্লেট ইউজ করা হয়েছে। সাংস্কৃতিকভাবে উল্লেখযোগ্য, থাইল্যান্ড তাদের 2 নদী থেকে জল পাঠিয়ে উদ্বোধনে অবদান রেখেছে। রামলালা বিরাজমান তার শিশুরূপে, যা হলো দেবতা বিষ্ণুর 7ম অবতার এবং এ মন্দিরের প্রধান আরাধ্য। এছাড়াও রাম মন্দিরে শিব, দুর্গা, গণেশ, ব্রহ্মাদেবকে উৎসর্গ করা মন্দিরও রয়েছে এবং রামলালার গর্ভগৃহে রামের আরও 3টি মূর্তি থাকবে, যা প্রায় 5 বছর পুরনো। মন্দির সংগঠন 50 থেকে 600 মিলিয়ন জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে দেশব্যাপী একটি গণযোগাযোগ এবং প্রচার অভিযান চালু করে, যেখানে দান হিসাবে সর্বনিম্ন 1 টাকা ধার্য করা হয়। 1 জানুয়ারি ফর্মার প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ 5 লক্ষেরও বেশি টাকা অনুদান দিয়ে রাম মন্দির নির্মাণে প্রথম অবদান রাখেন। 2021 এপ্রিল পর্যন্ত সারা ভারত জুড়ে 5,000 কোটি টাকারও বেশি সংগ্রহ করা হয়। 1,50,000 বিএইচপি কর্মী এই অনুদান সংগ্রহে অংশগ্রহণ করে। এমনকি রাম মন্দির নির্মাণে খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও এগিয়ে আসে। এই মামলাটি গুরুত্বপূর্ণ কারণ ভারতীয় বিচার বিভাগের ইতিহাসে এটি দীর্ঘস্থায়ী মামলাদের মধ্যে একটি এবং জওহরলাল নেহরু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকে এই ঘটনার সাক্ষী। অযোধ্যা রাম মন্দির নির্মাণ সমাপ্তির কাছাকাছি আসার সাথে সাথে ভক্তদের মধ্যে উত্তেজনা এবং এই রাম মন্দিরকে প্রত্যক্ষ করার প্রত্যাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এবং শেষমেশ 22শে জানুয়ারি 2024 সালে রাম মন্দির উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছে। এবং এই সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, साथियों, ये ऐतिहासिक क्षण बहुत भाग्य से हम सभी के जीवन में आया है। हमें देश के लिए नव संकल्प लेना है, खुद को नई ऊर्जा से भरना है। প্রধানমন্ত্রী আরও বলেছেন যে ভারতের প্রত্যেকটা পরিবার যেন 22শে জানুয়ারি দীপাবলি উদযাপন করে এবং প্রত্যেকে তাদের বাড়িতে যেন রামজ্যোতি জ্বালায়। मैं 140 करोड़ देशवासियों को हाथ जोड़ करके प्रार्थना कर रहा हूं कि आप 22 जनवरी को जब अयोध्या में प्रभु राम विराजमान हो, अपने घरों में भी श्री राम ज्योति जलाएं, दीपावली मनाएं। এছাড়া প্রধানমন্ত্রী বলেছেন রাম মন্দির নির্মাণের ফলে অযোধ্যাতে বিপুল সংখ্যক দর্শনার্থী আকৃষ্ট হবে এবং হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সরকার স্মার্ট অযোধ্যা তৈরি করবে। অযোধ্যাতে নতুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিয়ে পিএম নরেন্দ্র মোদী জানিয়েছেন যে তিনি খুশি, কারণ এয়ারপোর্টটির নাম মহর্ষি বাল্মীকি মুনির নাম অনুযায়ী রাখা হয়েছে, যিনি রামায়ণের দ্বারা আমাদের সাথে ভগবান শ্রীরামের পরিচয় করিয়ে দিয়েছিলেন। শেষমেশ প্রধানমন্ত্রী এটিও বলেছেন, अयोध्या आने का मन 22 तारीख को न बनाए। प्रभु राम जी पधार रहे हैं तो हम भी कुछ दिन इंतजार करें। 550 साल इंतजार किया है, कुछ दिन और इंतजार की। তো আসুন আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর কথা মাথায় রেখে দর্শন করি এই পবিত্র রাম মন্দির। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে যাতে এরকম আরও অনেক কন্টেন্ট আপনাদের দেখাতে পারি।